ভুল চিকিৎসায় রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ। উত্তপ্ত শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতাল। ময়না তদন্ত প্রতিবেদন পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। নানামুখী প্রকল্প আর মোটা অঙ্কের টাকা বরাদ্দ থাকে ঢাকা ২ সিটির জন্য। তারপরও একটু ভারী বৃষ্টিতে তলিয়ে যায় শহর, সৃষ্টি হয় জনদুর্ভোগ। অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা। মানবেতর জীবনে চট্টগ্রামের মানুষ, প্রাণহানি বেড়ে অর্ধশত, পানিবন্দী ৩৯ লাখের বেশি। বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ সহ অংশ নেবেন নানা কর্মসূচিতে, যোগ দেবেন বিএনপির সাংগঠনিক সভায়। ব্যাংককের একটি পাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু। সোমবার রাতের ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৩। ভুল চিকিৎসায় রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। এ ঘটনায় উত্তপ্ত শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতাল। স্বজনরা জানান, ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় ওই হাসপাতালে। পরে ইনজেকশন পুশ করলে অবস্থার অবনতি হতে থাকে। পুলিশ বলছে, ময়না তদন্ত রিপোর্ট পেলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। একমাত্র সন্তানকে হারিয়ে এমন আহাজারি মায়ের। তার অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে ছেলে আদ্দিনের। আমার ছেলে সুস্থ বৈশা ছিল, মারা যাওয়ার ১ ঘন্টা আগেও আমার ছেলে সুস্থ বৈশা আছে, বাজে নিচে প্যান্ট পড়ছে, নিজে সুস্থ। আমার ছেলে স্পষ্ট কথা বলতেছে, আমার ছেলে বলতেছে, মা আমাকে নিয়ে যাও। ঘুমের মেডিসিন খেয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে শ্যামলী সিটি কেয়ার জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন স্বজনরা। সিসি ফুটেজে দেখা যায়, হাসপাতালের বেডে বসে স্বজনদের সঙ্গে কথা বলছেন আদ্দিন। হাতে লাগানো রয়েছে স্লাইন। কথা বলতেছে। স্বজনদের অভিযোগ, আইসিইউ থেকে কেবিনে পাঠানোর পর অবস্থা উন্নতির দিকে ছিল আদ্দিনের। পরে চিকিৎসক সিরাজুল ইসলাম একটি ইনজেকশন পুশ করলে মারা যান তিনি। ওরা তখন প্রিপারেশন নিচ্ছে যে চলে যায়, তখন ওরা বলতেছে আমাদেরকে রিলিজ দিয়ে দেন, আমরা চলে যাই। ঠিক 8টা বাজার 10 মিনিট আগে একটা ইনজেকশন পুশ করছে। সে কি ইনজেকশন পুশ করছে সে ডাক্তার বলতেছে না বলা 10 মিনিট পরেই সে হার্ট অ্যাটাক করে। ওরা যখন এই ঘটনাটা ঘটেছে, ডাক্তার পালিয়ে গেছে। ডাক্তার কিন্তু ছিল না, একটা ডাক্তারও ছিল না, ভয়ে পালাইছে। তাহলে ওরা এই অকারেন্স করছে দেখে তো পালাইছে, নাহলে পালাবে কেন বলেন তো আমাকে? তারপরে যখন আমরা যে অথরিটিকে বারবার রিকোয়েস্ট করতেছি, ডাক্তারকে ডাকেন, ডেকে আপনারা ওই যে পালস দেখেন, চেক করেন, আবার দেন, কিন্তু তারা ডাকে নাই, এমনি করে বসে আছে। এই ঘটনায় হাসপাতালে হট্টগোল শুরু হলে পালিয়ে যায় দায়িত্বরত চিকিৎসক। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন পুলিশ, র্যাবের সদস্যরা। পুলিশ বলছে, ময়নাতদন্তের জন্য শিক্ষার্থীর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে কারো সাক্ষাৎ পাওয়া যায়নি। আদ্দিন ইউল্যাব ইউনিভার্সিটির বিবিএর ৩য় বর্ষের শিক্ষার্থী। পরিবারের সঙ্গে মোহাম্মদপুরে বসবাস করতেন তিনি। রাকিব হোসেন, টিভিসি নিউজ, ঢাকা। ঢাকার ২ সিটি কর্পোরেশন প্রতি বছর জলাবদ্ধতা নিরসনে মোটা অঙ্কের বরাদ্দ ও নানামুখী প্রকল্প গ্রহণ করলেও বাস্তবে এর ফলাফল প্রায় শূন্য। উন্নয়ন প্রকল্পের নামে প্রতি বছর ২০০ থেকে ৩০০ কোটি টাকা খরচ হলেও ভারী বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। ভুক্তভোগীরা বলছেন, শুধু কাগজে কলমে নয়, জলাবদ্ধতা নিরসনে নিতে হবে টেকসই পদক্ষেপ। তিলোত্তমা ঢাকা নগরীর দীর্ঘদিনের চেনা অসুখ। আর এই অসুখ সারাতে প্রতি বছর ২ সিটি কর্পোরেশনের যে উদ্যোগ, তা যেন শুধুই শুভঙ্করের ফাঁকি। তীব্র জলাবদ্ধতায় স্কুল, অফিস কিংবা চিকিৎসার মতো অতি প্রয়োজনীয় সেবা নিতেও দুর্ভোগে নাকাল হচ্ছেন নগরবাসী। গত অর্থবছরে ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছিল, তো সেই সমস্ত টাকা দিয়ে কি উন্নয়ন হলো, কি কাজ হলো? এই পানি যদি নিষ্কাশন না হয়। সরকার এত টাকা বাজেট করতেছে, তারা কাজ করতেছে, সবসময় দেখতেছি রাস্তার পাশে ড্রেন নির্মাণ করতেছে, তা আলটিমেটলি কোনো ফলাফল পাচ্ছি না আমরা। সিটি কর্পোরেশনের যারা আছে তাদেরকে সেখানে দেখা উচিত যে এখানে কি ভোগান্তি হচ্ছে মানুষের। জানা গেছে, জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে ২ সিটি। আইডব্লিউএম ও বিশ্বব্যাংকের সহায়তায় হবে মোক্ষম এই পরিকল্পনা, যে পরিকল্পনায় ড্রেন, খাল, আউটলেট ও
পাম্পিং স্টেশনকে আনা হবে এক ছাতার নিচে। যে অ্যাপসটা যদি জনগণ আস্তে আস্তে দক্ষিণ সিটির প্রশাসক জানালেন, পানি নিষ্কাশনে ঢাকার জলাধার পুনর্খনন, শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গায় সংযোগ স্থাপন সহ বেশ কিছু কর্মপরিকল্পনা রয়েছে। তাৎক্ষণিকভাবে যেটা চেষ্টা করেছে যে কয়েকটা মোবাইল পাম্প সংগ্রহ করেছে। নিউ মার্কেট এই অঞ্চলের পানিগুলো সরার জন্য একটা বিকল্প ওয়ে আউট আমরা ব্যবস্থা করার জন্য অলরেডি আমরা কার্যকর দিকে যাচ্ছি। আরেকটা যেটা ওল্ড টাউনের যে পানিগুলো জমে থাকে সেটার আরেকটা বিকল্প ব্যবস্থা করতে হবে, কারণ এখানে পুরনো ড্রেনেজ ব্যবস্থাগুলো একেবারে ধসে গেছে। প্রশাসনের উদ্যোগের পাশাপাশি জলাবদ্ধতার দুর্ভোগ কমাতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান তার। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে দেশের 7 জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বন্যা ও পাহাড় ধসে শুধু চট্টগ্রাম বিভাগেই এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 50 জন। পানিবন্দী 39,41,000 মানুষ। পার্বত্য 3 জেলা ও কক্সবাজারে অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর জীবনে দুর্গত এলাকার বাসিন্দারা। টানা বৃষ্টি আর ঢলে পার্বত্য 3 জেলা ও কক্সবাজারের নিম্নাঞ্চলে দুর্ভোগের যেন শেষ নেই। দুর্গম এলাকায় দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি উপচে শহরের আর্মিপাড়া, বালাঘাট, শেরেবাংলা নগর সহ বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত। অনেক বাড়িঘর, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষি জমিতে পানি জমে থাকায় ভোগান্তি চরমে। এখনও বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। রাঙামাটিতে পানিবন্দী অন্তত 30,000 মানুষ। বিলাইছড়ির ফারোয়া ইউনিয়নে তলিয়েছে অন্তত 11টি গ্রাম। ডুবে আছে বাড়িঘর, দোকান, মন্দির, গির্জা। প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হলেও তীব্র স্রোতের কারণে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। 3 দিন ভারী বৃষ্টির বর্ষণে ফারুয়ায় অনেক ক্ষতি হয়েছে। নিম্ন অঞ্চল ডুবে গেছে, তো এখানে অনেক ফ্যামিলি পানি বন্দী। 2টা বাড়ি সব তলায় গেছে, এখনো কেউ আসে নাই আমাদেরকে দেখার জন্য। খাগড়াছড়ির ছোট মেরুং ইউনিয়নে পানি নেমে যাওয়ায় বাড়িঘরে ফিরছেন বাসিন্দারা, খুলছে দোকানপাট। তবে মেহেদীবাগ, গঞ্জপাড়া, কমলছড়ি, কালাডোবা ও চেঙ্গি নদীর কোলঘেঁষে এলাকার ফসলি জমি ও বীজতলা পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। জ্বালা ফেলাছে, আবার পানি কোনো আবার বাইর হয় না, এখন তো নষ্ট হয়ে যাবে। সবজি সব শেষ হয়ে গেছে, আর সবজি আমার করার কিছু নাই। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্য। কক্সবাজারের পেকো উপজেলার ভোলাইয়াখাল এবং মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়েছে গ্রামীণ সড়ক ও বসতভিটা। সদর, রামু ও ঈদগাঁওয়ের বন্যার পানি নেমে যাওয়ায় বিভিন্ন এলাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। এদিকে আমার পাড়ার যে বাড়িঘর আছে, সব বাড়িঘর মানে 3 ভাগে 2 ভাগ ভেঙে গেছে। রাত্রের সময় আমরা এই নৌকা দিয়া অনেক মানুষ কিন্তু বাড়িঘর থেকে বাইর করে পাহাড়ে খুঁজছি। কক্সবাজার সদর ইউনিয়ন, রামুর, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন, এই জায়গাগুলো পরিদর্শন করেছি। পর্যায়ক্রমে দ্রুত পানি নেমে যাচ্ছে এবং মানুষ আস্তে আস্তে ঘরে ফিরতেছে। এদিকে শহরের পূর্ব কলাতলিতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন তার স্বামী। 2টা ইউনিট আসে, 2টা ইউনিট এসে আমাদের উদ্ধার কাজ পরিচালনা করে এবং সর্বশেষ আমরা একজন মহিলাকে উদ্ধার করে হস্তান্তর করি। বন্যা পরবর্তী পুনর্বাসন এবং কৃষিখাতের ক্ষতি কাটিয়ে ওঠাই এখন বড় চ্যালেঞ্জ। লিখন কান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। বন্যা দুর্গতদের খাদ্য ও চিকিৎসা সহ সব ধরনের সহায়তার ব্যবস্থা নিয়েছে সরকার। রবিবার বিকালে কক্সবাজারের চকরিয়ায় দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন শেষে এই কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন। আরও বলেন, পানিবন্দী মানুষের দুর্ভোগ না কমা পর্যন্ত সব ধরনের সহায়তা দেয়া হবে। সরকারি সহায়তা থেকে দুর্গত কোনো মানুষ বাদ পড়বে না। এছাড়া বন্যা পরবর্তী পুনর্বাসন ও সংস্কার কাজে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। পরে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া আশ্রয় কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। টানা বর্ষণে প্লাবিত হচ্ছে দেশের নতুন নতুন এলাকা, পানিবন্দী অনেকেই। জলাবদ্ধতার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। সড়ক তলিয়ে যাওয়ায় যাতায়াত থেকে শুরু করে জনজীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব পড়েছে। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি। এই দুর্ভোগ উপেক্ষা করে ভিজে ভিজেই বিদ্যালয়ে ছুটছেন শিক্ষার্থীরা। অনেকের পরীক্ষা থাকায় অভিভাবকরাও দুর্ভোগে পড়েছেন।
টানা ভারী বৃষ্টিতে গাইবান্ধা শহরের সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শহরের মধ্যপাড়া, মুন্সিপাড়া, মাস্টারপাড়া, স্কুল রোড সহ বিভিন্ন এলাকায় পানি জমে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। পরীক্ষার মধ্যে আমরা পানি পেয়ে আসতে পারতেছি না, আমাদের স্কুলের সামনে পানি। এখানে সেই স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের জন্য ভীষণ কষ্টকর, যা যন্ত্রণাদায়ক। কেন আমরা নাগরিকরা পৌর কর দিয়ে এই কষ্টটা কেন করবো? এই ময়লা পানি কেন ভোগ করবো আমরা? বৃষ্টিতে উপকূলীয় জেলা বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকায় পানি জমে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং নিম্ন আয়ের মানুষ। আমাকেও দিন যাচ্ছে কষ্টে, নামতে পারতেছি না, ঘরের ভিতর রুগী নিয়ে যেতে পারতেছি না। একটু বৃষ্টি হলেই অত্র এলাকায় পানি কি পরিমাণ হাঁটু পানি হয়ে যায়, যেটা জনদুর্ভোগ। কুমিল্লা নগরী সহ বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে। আবাসিক এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। বিশেষ করে ধর্মপুর খাদ্যগুদাম, রেসকোর্স, অশোকতলা, ছায়াবিতান, আবাসিক এলাকা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। হবিগঞ্জে উঁচু এলাকার বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও একই সাথে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। স্বস্তি ফিরেছে মৌলভীবাজারে। সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বৃষ্টি কমে আসায় পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে। আবহাওয়া অফিস জানায় আগামী 24 ঘণ্টায়ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এরই মধ্যে গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা দিয়েছেন তিনি। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটি তার প্রথম সফর। প্রধানমন্ত্রীর প্রথম সফরকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। সকাল 10টায় গৌরনদী উপজেলায় নতুন করে খাল খনন করা সহ শরিকল বাটাজোর খাল পাড়ে 2000 গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মত বিনিময় করবেন। সেখান থেকে বরিশাল নগরীতে 30 গোডাউন বদ্ধভূমি খালের পাড়ে দেশি প্রজাতির ফল ও ফুল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। সেখানে তিনি বরিশালের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া আমড়া ও নারিকেল গাছের চারা রোপণ করবেন। বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বরিশাল সফর নিয়ে আরও খবর জানাতে নগরীর 30 গোডাউন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের বরিশালে এটি প্রথম সফর। তার আগমনকে ঘিরে বরিশালে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর এটি তার প্রথম সফরের আগে তিনি এসেছিলেন নির্বাচনের আগে 4 ফেব্রুয়ারি তিনি একটি জনসভায় অংশগ্রহণ করেছিলেন। সেখানে কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশার কথাও তিনি শুনেছিলেন। তবে আজকে যে তার আগমন, তার যে সফর, এই সফর কিন্তু একটি নতুন বার্তা দিচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে যেহেতু তিনি আগমন করবেন এবং তার যে সফরসূচি রয়েছে তার মধ্যে রয়েছে বরিশালের যে গৌরনদীর বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং তারপর ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও সেখানে অংশগ্রহণ করবেন। পাশাপাশি সেখান থেকে তিনি আসবেন এই যে 30 গোডাউন সংলগ্ন যে এলাকাটি রয়েছে এখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা যদি একটু আপনাকে দেখাই, যে এখানে সেনা সদস্যরা রয়েছে, পুলিশ, র্যাব এবং গোয়েন্দা নজরদারি কিন্তু বাড়ানো হয়েছে। আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে বৃক্ষরোপণ কর্মসূচির উপলক্ষে গাছগুলো কিন্তু এনে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে। এরপরে যে তার প্রোগ্রামটি রয়েছে, মানে দুপুরে সংক্ষিপ্ত বিরতি শেষে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে একটি সাংগঠনিক সভা করবেন এবং সেই সভাকে ঘিরে কিন্তু এখানকার মানুষ, নেতৃবৃন্দের কিন্তু প্রত্যাশাও অনেক রয়েছে, যেহেতু এই সভার মধ্যে দিয়ে এই দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের যে সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা এখানে যে সরকারের নতুন ভাবনা, উন্নয়ন ভাবনা, সে বিষয়ে কিন্তু নতুন একটি দিক নির্দেশনা আসতে পারে বলে মনে করছেন নেতাকর্মীরা। এবং আপনি জানেন যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের মানুষের, বরিশালবাসীর কিন্তু প্রত্যাশা আকাশচুম্বী। কেননা দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্যের শিকার হওয়া বরিশাল বিভাগের মানুষ, তারা চাচ্ছেন এই যে ভাঙা থেকে
কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি রয়েছে সেটি যাতে 6 লেনে উন্নীত করা হয়, ভোলার গ্যাস যাতে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হয় এবং বরিশাল ভোলা সেতুর দাবি কিন্তু এখানকার মানুষের রয়েছে। যতদূর আমরা জানতে পেরেছি যে নেতাকর্মীরা ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি নিয়েছেন এবং প্রস্তুতি সভা কয়েক দফায় করেছেন, তারা আনন্দ মিছিলও করেছেন তারেক রহমানকে স্বাগত জানিয়ে। গতকালও আমরা দেখেছি যে নগরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্যানারে কিন্তু তারা আনন্দ মিছিল করছেন এবং সংগঠনটির অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারাও বেশ উচ্ছ্বসিত। আমরা যতদূর জানতে পেরেছি যে বরিশাল বিভাগের 6টি জেলা থেকে বিভিন্ন উপজেলার এবং ওয়ার্ড পর্যায়ে যে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে তথা তারা কিন্তু ইতোমধ্যেই রওনা দিয়েছেন এবং তাদের যে দলীয় প্রধানকে, সরকার প্রধানকে এক নজর দেখার জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন। এবং এখানে আমরা একটি বিষয় জানিয়ে রাখি যে বৈরী আবহাওয়া, বর্ষা এবং এইচএসসি পরীক্ষা চলার যে আজকেও এইচএসসি পরীক্ষা রয়েছে এবং এই কারণে কিন্তু একটি জনসভা হচ্ছে না এখানে, যেটি বলছিলাম যে সাংগঠনিক সভা তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ রয়েছে এবং যে বৃক্ষরোপণ কর্মসূচি এখানে পালন করা হবে সেই পর্যন্ত কিন্তু কর্মসূচির নির্দেশনা রয়েছে। তো আপনার যেটি এখন এখানের যারা পুলিশ থেকে শুরু করে র্যাব কিংবা সেনা সদস্য রয়েছে, আমরা যদি জানতে পেরেছি যে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত মোড়ে মোড়ে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং ত্রিমাত্রিক একটি নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে, যেখানে পিজিআর, এসএসএফ, র্যাব, পুলিশ যেটি বলছিলাম যে তাদের এবং সাদা পোশাকে কিন্তু গোয়েন্দা নজরদারিও কিন্তু বাড়ানো হয়েছে বলে এখানকার প্রশাসন থেকে আমরা জানতে পেরেছি। তো এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। ঈশিতা। জিয়াদ, ধন্যবাদ আপনাকে। টানা বৃষ্টি ও উত্তাল সাগরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য ওঠানামা ব্যাহত হচ্ছে। ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 100 কোটি টাকার বেশি। এদিকে পণ্য খালাস ও সরবরাহের গতি কমে যাওয়ায় দেশজুড়ে সরবরাহ ব্যবস্থায় নেমেছে ধস। পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাজারে ভোগ্যপণ্য, সার, ক্লিংকার সহ বিভিন্ন শিল্পের কাঁচামালের সংকট দেখা দিতে পারে। সাগর উত্তাল থাকায় গত কয়েকদিন ধরে বহির্নোঙরে বন্ধ রয়েছে লাইটার জাহাজের কার্যক্রম। আমদানি করা পণ্য পাঠানো যাচ্ছে না দেশের বিভিন্ন গন্তব্যে। বহির্নোঙরে কাঁচামাল সহ বিভিন্ন পণ্য নিয়ে অপেক্ষা করছে প্রায় 60টির মতো মাদার ভেসেল। প্রতিটি জাহাজের জন্য দৈনিক প্রায় 25,000 থেকে 30,000 ডলার জরিমানা গুনতে হচ্ছে। ফলে ক্ষতি প্রতিদিন প্রায় 20 কোটি টাকা। গত 6 দিনে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 100 কোটি টাকার অধিক। এবারে যদি প্রতিটা জাহাজ 25,000 ডলার করে যদি হয়, কি পরিমাণ আমদানি কারো লস করছে। আমরা ডিস্ট্রিবিউটর লস করছি, যেহেতু নামাইতে পারছি না। আমরা তো ডেইলি বেসিস মজুরি পেমেন্ট করতে হচ্ছে, সবাই ওভারঅল লস। পণ্য পরিবহনের গতি ধীর হয়ে পড়ায় শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্দর থেকে আমদানি করা কাঁচামাল খালাসে দেরি হলে শিল্পের উপকরণে সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। মানুষ তো অনেকগুলো কার্গো, যে ছোট ছোট যে বিস্কিট ফ্যাক্টরিগুলো আছে ওরা তো অনেকগুলো আটা ময়দা স্টক করে রাখে না, ওরা তো ডেইলি বেসিস, উইকলি বেসিস মাল কিনে। এফেক্ট তো অলরেডি পড়বে, সাপ্লাই চেইনে কিছুটা এফেক্ট পড়বে। এদিকে বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে প্রায় 5,000 শ্রমিক। নর্মাল হইলে আবহাওয়া ইনশাল্লাহ সবাই লড়ে যাবে। এখন আমাদের লাইটারের কোনো কাজকাম রানিং নেই, বন্ধ। মাদার ভেসেলের জট হবে, তাতে লাইটারের হয়তো ডেলিভারিতে সংকট হবে মাদার ভেসেলের, যেহেতু আগের মাদার ভেসেল সিরিয়ালে খালি হবে, এরপর নতুন মাদার ভেসেল কাজ চলবে। দ্রুত স্বাভাবিক কার্যক্রম শুরু না হলে উৎপাদনমুখী শিল্পে ধস নামার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে ভয়াবহ বন্যায় পথে বসে গেছেন মাছ চাষি ও কৃষক। জেলার মৎস্য অফিস ও কৃষি সম্প্রসারণ কার্যালয়ের প্রাথমিক হিসাব বলছে 153টি ইউনিয়নের প্রায় 10,000 পুকুর ও চিংড়ি ঘের বন্যার পানিতে ভেসে গেছে। তলিয়ে গেছে 14,000 হেক্টরেরও বেশি কৃষি জমি। টাকার হিসাবে এসব প্রান্তিক মানুষের ক্ষতি ছাড়িয়ে যাবে 100 কোটি অঙ্ক। যদিও জেলা প্রশাসন বলছে বন্যার পানি নামার পরই জানা যাবে ক্ষয়ক্ষতির প্রকৃত অঙ্ক। চারদিকে কেবলই থই থই পানি, দিগন্ত জোড়া ফসলের মাঠ কিংবা মাছের ঘের। এখানে সব এখন মিলেমিশে বন্যার পানিতে একাকার। গেল কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ভেসে গেছে মাছের ঘের। জমির ফসল পানিতে তলিয়ে যাওয়ায় সব হারিয়ে নিঃস্ব খেটে খাওয়া হাজারো মানুষ।
জেলা মৎস্য অফিসের প্রাথমিক হিসাব বলছে 15টি উপজেলার 153টি ইউনিয়নের 9,933টি পুকুর ও দিঘি এবং 320টি চিংড়ির ঘের পানিতে ভেসে গেছে। সেই হিসেবে তীব্র স্রোতে ভেসে গেছে প্রায় 4,112 হেক্টর জলাশয়ের মাছ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী উপজেলায়। বিলীন হয়েছে 2,500 পুকুর ও 310টি ঘের। ক্ষয়ক্ষতির বিচারে দ্বিতীয় সাতকানিয়া। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে যাদের ঘরবাড়ি ডুবে গেছে এরা। এরপরে যারা ক্ষতিগ্রস্ত হবে সব থেকে বেশি তারা হচ্ছে যারা কৃষিকাজ করে। কৃষিকাজ তো হয়তো বা আপনার 1 বছর সম্ভব লেগে যাবে গিয়ে করে উঠতে, ফসলি জমি তো হবে না। বন্যায় কেবল মাছ চাষিরাই নন, নিঃস্ব হওয়ার পথে কৃষকরাও। কৃষি সম্প্রসারণ কার্যালয় বলছে বন্যায় এরই মধ্যে 8,700 হেক্টর আউশ ধান, 621 হেক্টর আমনের বীজতলা এবং 4,907 হেক্টর গ্রীষ্মকালীন সবজির আবাদ পানিতে নষ্ট হয়ে গেছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর দেওয়াল ফাটি যায়, এরকম আর কি। গরু ছাগল কষ্ট, চাষাবাদ নিয়ে কষ্ট। যদি একটু আর্থিক সহযোগিতা যদি করতো তাহলে প্রশাসন থেকে হোক, ব্যক্তিগত ফান্ড থেকে হোক। কৃষি জমির প্রায় 60% তলিয়ে গিয়েছে এবং আমাদের বীজতলার 55% পানির নিচে এই মুহূর্তে। এবং আমাদের যেগুলো মৎস্য গেট ছিল বিভিন্ন ইউনিয়নে, এখানে 90% মৎস্য গেট প্লাবিত হয়েছে। বন্যার পানি নেমে গেলে ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির হিসাব করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। আমরা আগে তাদেরকে প্রাণে বাঁচাই, তাদেরকে তারা যেন এই 2 বেলা আগে খেয়ে একটু গিয়া হোক, ঠিক আছে। তারপরে আমরা পানি যখন সরে আসবে তাদের ঘর বাড়ি আমরা নির্মাণ করে দেব। বন্যায় মাছের ঘের ও কৃষি জমি ভেসে যাওয়ায় মাছ, সবজি সহ খাদ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। গত 5 দশকে এমন ভয়াবহ বন্যা দেখেনি দক্ষিণ চট্টগ্রামের মানুষ। মাইলের পর মাইল কৃষিজমি, মাছ ও পোলট্রি খামার বিলীন হয়েছে পানিতে। ফলে এই কৃষিকেই উপজীব্য করে যাদের জীবিকা, তাদের ঘুরে দাঁড়ানোই এখন প্রধান চ্যালেঞ্জ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। টানা ভারী বর্ষণ আর উজানের ঢলে হবিগঞ্জে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 25টি গ্রাম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য খাত। প্রাথমিক হিসাবে 2 খাতে ক্ষতির পরিমাণ 70 কোটি টাকারও বেশি। একে তো টানা বর্ষণ, তার উপর উজানের ঢল, দুয়ে মিলে হবিগঞ্জের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়। তলিয়ে গেছে বিস্তীর্ণ আউশ ধানের ক্ষেত, শাকসবজির আবাদ এবং ফলের বাগান। কৃষি বিভাগের প্রাথমিক হিসেবে বন্যায় জেলার 25টি গ্রামের 697 হেক্টর আউশ ধান, 131 হেক্টর শাকসবজি ও 20 হেক্টর ফলের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অঙ্কে যে ক্ষতির পরিমাণ 20 কোটি টাকারও বেশি। বর্তমান সম্ভব না, ফসল তো আছে বিরাট ক্ষতি হয়েছে। এই যে ফসল আছে কিছু আসেনি, কোনো সব তো নষ্ট হয়ে গেল না। শুধু ফসলি জমি নয়, বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার সহস্রাধিক মাছের খামার। মৎস্য বিভাগের প্রাথমিক হিসেবে এই খাতে ক্ষতির পরিমাণ 50 কোটি টাকারও বেশি। 4-5টা ফিশারি, আমি ফিশারির উপরে অবস্থান নিয়ে চলাফেরা করছি, আমার অবস্থা খুবই খারাপ। নিজেরও ফিশারি টিশারি একবারে অবস্থা শেষ। কৃষি ও মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, পানি পুরোপুরি নেমে গেলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। আর্থিক ক্ষয়ক্ষতি আমরা চূড়ান্তভাবে নির্ধারণ করতে হয়তো 2-3 দিন সময় লাগবে। পানি একটু নামার পরে আমরা বুঝতে পারবো যে ক্ষতির হারটা শতকরা কত। চাষিদের এই ব্যাপক ক্ষয়ক্ষতি তালিকা আমরা প্রস্তুত করতেছি, পাশাপাশি চাষিদেরকে বিভিন্নভাবে পরামর্শ এবং সহযোগিতা প্রদান করে যাচ্ছি, তারা যাতে তাদের ক্ষয়ক্ষতিটা কাটিয়ে উঠতে পারে। বন্যা মোকাবেলায় খোয়াই নদীতে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ ও দ্রুত ক্ষতি নিরূপণ করে সহায়তার দাবি কৃষক ও মৎস্য চাষিদের। ডিবিসি নিউজ ডেস্ক। সুনামগঞ্জে বালুমহাল ইজারার নামে অবৈধভাবে কাটা হচ্ছে জাদুকাটা নদীর 2 তীর। প্রভাবশালীদের তাণ্ডবে ভাঙনের হুমকিতে দেশের সর্ববৃহৎ শিমুল বাগান। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে বাগানের পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা চলে গেছে নদীগর্ভে। ঝুঁকিতে রয়েছে কয়েকটি গ্রাম ও কৃষি জমি। পরিস্থিতি দেখে ক্ষুব্ধ পর্যটকরা। বিপর্যয় ঠেকাতে জাদুকাটা নদী ও আশপাশকে দ্রুত পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি পরিবেশবাদীদের। সুনামগঞ্জের জাদুকাটা নদীর তীরে দেশের বৃহৎ শিমুল বাগান। প্রতি বসন্তে যার সৌন্দর্য উপভোগে ভিড় জমায় হাজারো পর্যটক। অবাধে বালু উত্তোলনের কারণে সেই বাগানই এখন অস্তিত্ব সংকটে।
ইজারার নির্ধারিত জায়গা থেকে অন্তত 700 মিটার দূরে শিমুল বাগানের পাশে বসেছে ড্রেজার মেশিন। বিস্তীর্ণ এলাকার বালু কেটে নেয় পুরো বাগান ভাঙনের মুখে। বিগত কয়েক বছর আগে যখন আমি এখানে এসেছিলাম তখন এই পার্কটা অনেকটুকু ভিতরে ছিল, যে আমি যদি আর 2-1 বছর পরে আসি তাহলে হয়তো এই শিমুল বাগান এটি হয়তো আমি আর দেখতে পারবো না। অবৈধভাবে বালু তোলে, এদের জন্য দেখেন যে আমাদের কিন্তু এটা ভেঙে যাচ্ছে অলরেডি। এটা আমি চাই যে সরকার এটা দ্রুত পদক্ষেপ নিক। জাদুকাটা তীরবর্তী এই এলাকায় গত বছরও ছিল ঘন বাঁশঝাড়। বালু উত্তোলনের আগে উজাড় করা হয় 11 বিঘা জমির বাঁশ। চাপে পড়ে জমি বিক্রির কথা স্বীকার করলেও কারো নাম বলার সাহস পাননি সাবেক মালিক। আমার উপায় নেই ভাই, আমি উপায় নেই, চাইছিলাম বাগানটা একটু রাখবো, বাগান বাঁশ লাগাইছিলাম শখ করে, খুব সুন্দর হয়েছিল বাগানটা। ক্রেতা অনেকেই আছে, নাম বলাটা আমার লাগে মানে ঠিক হবে না। জাদুকাটা নদীর তীরবর্তী অসংখ্য গ্রামও একই ঝুঁকিতে। এখনই পদক্ষেপ না নিলে বড় বিপর্যয়ের শঙ্কা পরিবেশ কর্মীদের। এখানে আর কি সংকট হবে, যেখানে বাড়ি ঘর পর্যন্ত কেটে নিয়ে যাচ্ছে, এর চেয়ে বড় সংকট তো হতে পারে না। যার জন্য এটাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা এখন সময়ের দাবি। নদী তীরবর্তী অর্ধশতাধিক গ্রাম ও শিমুল বাগান রক্ষায় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন সুনামগঞ্জ 1 আসনের এমপি, কিন্তু বন্ধ হয়নি নদীর তীর কাটার মহোৎসব। জেলা প্রশাসক জানালেন, মামলাজনিত কারণে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। মামলাটার কারণে আমরা অনেক কিছু করতেও পারছি, বলতেও পারছি না, তাকে সরাসরি চিঠিও দিতে পারছি না, কারণ ওই মামলার একটা বার আছে। তবে আমরা ওইটার ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সলিসিটর উইংয়ে আমাদের নতুন যে আমাদের যারা রাজস্ব তিনি গিয়েছেন, তিনি গিয়ে সব কাগজপত্র জমাও দিয়ে এসেছেন, যাতে করে ভবিষ্যতে আমরা তাকে চেপে ধরতে পারি বা একটা ব্যবস্থা নিতে পারি। জাদুকাটা শুধু একটি নদী নয়, এটি এই অঞ্চলের জীববৈচিত্র্য, পর্যটন এবং হাজারো মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে থাকা অমূল্য সম্পদ। ডিবিসি নিউজ ডেস্ক। এবারে দেশের বাইরের খবর। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পাবে অগ্নিকাণ্ডে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 63 জন। ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসনের এক কর্মকর্তা জানান, সোমবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন ওয়ার্নচার্নভিরাকুল। বেঁচে ফেরা লোকজনের বরাত দিয়ে তিনি সাংবাদিকদের জানান, আগুন লাগার পর বাঁচার চেষ্টায় অনেকেই পেছনের দিকের বাথরুমে ছুটে যান, কিন্তু সেখানে জরুরি মুহূর্তে বের হওয়ার কোনো রাস্তা বা ফায়ার এসকেপ ছিল না। পাপটিতে কিভাবে আগুনের ঘটনা ঘটল তা স্পষ্ট করে জানাতে পারেনি কেউ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।